ডক্টর তাশরিকি হাবিব সম্পর্কে আপনারা কতটা জানেন? ফেসবুকের কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা এই সুশীল শ্রেণী মানুষের মধ্যে একজন বিপ্লবী বা একজন কনটেন্ট ক্রিয়েটর বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হিউজ পরিমাণ ভাইরাল হওয়া যে ব্যক্তিটার নাম নিয়ে অনেক বেশি জল্পনা কল্পনা, অনেক বেশি কথাবার্তা হচ্ছে, তিনি হলেন ডক্টর তাশরিকি হাবিব। আমরা ২-৩ দিনের মধ্যে নিউজে দেখলাম যে ডক্টর তাশরিকি হাবিবকে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর সাথে স্বৈরাচারের আরো বড় একজন দোসর আছে শিবলি রুবায়েত ইসলাম, যিনি আমার ডিরেক্টলি স্যার হয়। উনি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান ছিল। উনি ডিন ছিল বিজনেস ফ্যাকাল্টির এবং অতঃপর উনি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান হয়েছিল। আপনারা জানেন উনার নামে হাজার, হাজার কোটি টাকা তছরুফ করার, এমবেজলমেন্ট করার যে অ্যালিগেশন আছে সেগুলো কিন্তু অনেকটা প্রুভড হয়েছে। আমি যে কথা বলার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হলো আমরা সুশীল শ্রেণীর মানুষগুলো যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টাডি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টাডি করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের সুযোগ সুবিধা নেয়ার পরে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে চাকরির রুটিন সেটা কিন্তু কোনোভাবেই 9 to 5 আওয়ার জব না। আমরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছি, দীর্ঘ ৭-৮ বছর ওখানে থেকেছি। আমরা জেনেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার যে একাডেমিক ক্লাস নেয়া, তার যে একাডেমিক রিসার্চ মেটেরিয়াল এসব কিছুর পিছনে যে পরিমাণ শ্রম দিবে তার চেয়েও বেশি শ্রম দিবে কিভাবে শিক্ষাকে উন্নয়ন ঘটানো যায়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংকে বাড়ানো যায়, কিভাবে ভালো, ভালো রিসার্চ করা যায় যে রিসার্চের ভিত্তিতে বিভিন্ন ধরনের গবেষণা হইতে পারে। দেখেন গ্র্যান্ড পিএইচডি নামে একটা আইডিয়া আছে। হয়তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেকেই জানেন আবার অনেকেই জানে না। গ্র্যান্ড পিএইচডিটা হলো যে ১০০টা পিএইচডি থিসিস বা ১০০টা আর্টিকেল আপনি রিসার্চ করে বের করছেন। যে রিসার্চের প্রত্যেকটি রিসার্চের উপর ভিত্তি করে একেকটা আবিষ্কার বাস্তবমুখী একেকটা আবিষ্কার হয়েছে। এই ধরনের আবিষ্কার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি এই ৩,০০০ শিক্ষকের মধ্যে একজনও পাবেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘ ৭ বছর ভালোভাবে দেখেছি। আমি যখন সূর্য সেন হলের আবাসিক ছাত্র ছিলাম, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে কাজ ছিল, যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিভাবে দলীয়করণের রাজনীতি চলে এবং এই রাজনীতির ফলে যে এক শ্রেণীর শিক্ষার্থী নিপীড়িত নির্যাতিত হচ্ছে, হলের পচা ডাল খেয়ে বড় হচ্ছে এবং এই যে আপনার মরা মুরগি এনে এখানে খাওয়ানো হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক টু শব্দটি করেনি। কেন এই কথাগুলো বলছি? কারণ আওয়ামী লীগের সময়ে এই বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল প্রায় ৮,০০০ এর মতো। দীর্ঘ ২০০৯ সাল থেকে ১৭ সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দাঁড়িয়েছে প্রায় ২০,০০০ প্লাস। এই যে শিক্ষক বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি, বিভিন্ন ধরনের সাবজেক্ট, নতুন, নতুন সাবজেক্ট তৈরি করে তাদের পদায়ন করা হলো। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাজ কি? হোয়াট ইস দ্য ওয়ে আউট? আপনি একটু চিন্তা করুন। যদি চিন্তা করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখন বাংলাদেশে লক্ষ, লক্ষ গ্র্যাজুয়েট আছে যারা বেকার। কেন তারা বেকার? কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে নীতি, যে পদ্ধতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে কার্যক্রম থাকার কথা ছিল সেই কার্যক্রমের সাথে তারা used to না। যার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে টার্ন আউট হওয়ার পরেও একটা ছাত্র বা একটা ছাত্রী তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই লক্ষ্যে যেতে পারে না। এটা কিন্তু বড়ই পরিতাপের বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিশ্ববিদ্যালয় থেকে টার্ন আউট হওয়ার পরেও প্রায় আপনার ৩০ থেকে ৪০ লক্ষ ছাত্রছাত্রী প্রত্যেক বছর বেকার। এটা নিয়ে কথা বলেন, দেখবেন যে সুশীল শিক্ষক যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কোটি, কোটি টাকা নিচ্ছে, যারা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাথামুন্ডু হয়ে বসে আছে, তারা বিভিন্ন সেক্টর দলীয় চাটুকারিতা করে দখল করতেছে। কিন্তু যখনই এই বিশ্ববিদ্যালয় থেকে একটা শিক্ষক সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বাংলায় থেকে অনার্স মাস্টার্স করার পরে এমফিল করলো, পিএইচডি করলো এবং সে শিক্ষক হলো, দীর্ঘ শিক্ষকতার ফলশ্রুতিতে সে প্রফেসর হলো। এবং সেই প্রফেসর হওয়ার পর তার একটা বোধোদয় হলো যে আমি যে সমাজ গড়ার জন্য, যেই দেশকে প্রতিনিধিত্ব করার জন্য প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, কিন্তু আমার যে নীতি, পদ্ধতি, আদর্শ, আমার যে চিন্তা চেতনা সমাজ এবং দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা ছিল, আমার সেই একাডেমিক চর্চা থেকে সেটা আমি বাস্তবায়ন করতে পারতেছি না। তখনই কিন্তু সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে কথা বলা শুরু করলো, কবিতা আবৃত্তি কথা শুরু করলো, নাচ করা শুরু করলো, ডান্স করা শুরু করলো। কিন্তু একটা জিনিস আপনারা যদি খুব সুন্দরভাবে ইনসাইটফুল হয়ে বা ডেপিক্টেবল চিন্তা ভাবনা করেন তাহলে দেখতে পারবেন যে যখন একজন মানুষ
সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে, ইউটিউব, আপনার টিকটক বলেন বা বিভিন্ন প্ল্যাটফর্ম বলেন, সেই প্ল্যাটফর্মে কথা বলে, তখন কিন্তু এই মানুষটা কিন্তু এক ধরনের যোগাযোগ এবং এক ধরনের জবাবদিহিতার মধ্যে চলে আসলো, ট্রান্সপারেন্সির মধ্যে আসবে। যখন একজন মানুষ দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি হিউজ পরিমাণ কথা বলে, সে কিন্তু চাইলেই করাপশন করতে পারবে না। কারণ সে জানে যে আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করতেছে এবং আমি কি করতেছি সবগুলো কথা কপি হচ্ছে, সবগুলো কথা হয়তো ডাউনলোড হচ্ছে, সবগুলো কথা হয়তো আমার বিপক্ষেই সে ইউজ করতে পারে। এবং এক শ্রেণীর মানুষ করে, আপনি ভালো কাজ করবেন, ভালো একটা নীতি পদ্ধতির কথা বলবেন, সেটাকে দলীয়করণের ছাঁচে ফেলা হবে। সে যে কোন দল করলো, সে কোন দলের ব্যানারে এই কথাগুলো গেল, এই সমস্ত টুলস দিয়ে, ম্যাটেরিয়াল দিয়ে, মেকানিজম দিয়ে ওই মানুষটাকে কালার করে। এই আমি মনে করি ডক্টর তাসরিক হাবিব এই ষড়যন্ত্রের শিকার হয়েছে। না হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩,০০০ শিক্ষক যারা হাজার হাজার কোটি টাকা নিছে, বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের বাজেট যদি একত্রিত করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের সমান হয় না। কিন্তু এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তারা কি আপনি দেখাতে পারবেন? আমি যে গ্র্যান্ড পিএইচডির কনসেপ্ট দিলাম, একটা থিসিস আছে বা একটা রিসার্চ আর্টিকেল আছে যে আর্টিকেল সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে, বা যেই আর্টিকেলের উপর ভিত্তি করে একটা বাস্তব গবেষণা হয়েছে, আমার মনে হয় দেখাতে পারবেন না। সেই প্রেক্ষাপটে থেকে একটা শিক্ষক যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ওই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক টুলস নিয়ে কথা বলে, একাডেমিক ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলে, রিসার্চ পেপার নিয়ে কথা বলে, আপনার গান গায়, কবিতা করে, আবৃত্তি করে, সে ব্যাপকভাবে মানুষের মধ্যে পরিচিতি লাভ করার জন্য চেষ্টা করেছে। এটা এক ধরনের জবাবদিহিতা। কিন্তু আমাদের সুশীল শ্রেণীর মানুষগুলো বুঝবে না। আমি এরকমও দেখেছি যে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেদিন থেকে সে শিক্ষক হয়েছে, তারপরের দিন থেকে লেখাপড়া সে ফুল স্টপ করে দিয়েছে। তার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক লেখাপড়ার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। অথচ ওই ব্যক্তিটাই দেখবেন যে আমি দেখলাম যে ৫-৭ বছর পরে গিয়ে ২০টা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, ২০টা বাড়ির মালিক হয়ে গেছে, ৩০টা জমির মালিক হয়ে গেছে, টাকার বস্তার মালিক হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো এই টাকাগুলো কোত্থেকে এই টাকাগুলোর উৎস কি? আপনারা হয়তো বলবেন সকলেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন সর্বোচ্চ। সর্বোচ্চ বেতন হোল্ড করার পরেও একজন শিক্ষক কোনোভাবেই ১০ বছর চাকরি করে সে ঢাকায় ৫টা বাড়ির মালিক হইতে পারবে না। একটা বাড়ির মালিক হওয়া সম্ভব না। আমাদের বাংলাদেশের যারা ফার্স্ট ক্লাস চাকরিজীবী, আমরা তো ফার্স্ট ক্লাস চাকরিজীবী করছি, আমরা চাকরি করছি, আমরা জানি। সুতরাং সে তো সৎভাবে লিগ্যাল ইনকাম দিয়ে কোনোভাবেই এত কোটি টাকার মালিক হতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেদিন থেকে হয়েছে সে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে এবং সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, আপনার নিয়োগ কমিটির সদস্য, অমক কমিটির সদস্য। এমনও দেখছি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ১৭টি বিশ্ববিদ্যালয় কমিটির সাথে সে জড়িত। এই বিশ্ববিদ্যালয় কমিটির সাথে জড়িত কি করে? নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে। তার কি ক্যান্ডিডেট আছে, সেই ক্যান্ডিডেটকে কিভাবে ওখানে নেওয়া যাবে? এই সমস্ত কাজের সাথে ডক্টর তাসরিক হাবিবকে আপনারা পাবেন না। যার কারণে সুশীল শ্রেণীর মানুষের হাতে ঘা লাগছে এবং তাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্বৈরাচারের কিছু দোসর পাইছি, সেই স্বৈরাচারের দোসরের সাথে এই একই ছাঁচে ফেলে তাকে কিভাবে অব্যাহতি দেওয়া যায়, তারই ফলশ্রুতিতে কিন্তু এই ঘটনা ঘটছে। সুতরাং আপনারা যদি এই বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি, বাংলাদেশের সবকিছু, শিক্ষার অবকাঠামো এবং যারা জবাবদিহি করতে চায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মে হতে আসতে চায়, তাদের আপনি একাডেমিক কার্যক্রমকে দেখবেন এবং একাডেমিক কার্যক্রমের সাথে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনার কন্টেন্ট ক্রিয়েট করছে এটাকে গুলিয়ে ফেললে হবে না। তার যদি সত্যিই সে অফেন্সিভ কিছু করে থাকে, ডিপার্টমেন্টাল অ্যাকশন হইতে পারে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হইতে পারে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কি ধরনের ভূমিকা রাখছে, কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে, সে কিভাবে ভাইরাল হয়েছে, এগুলোর সাথে ডিপার্টমেন্টাল যে ডিসিপ্লিনের ব্যাপার আছে, এই বিষয়গুলোকে কোনোভাবে মিঙ্গেল করে তাকে শাস্তি আরোপ করা যায় না। সুতরাং আমি বিশ্বাস করি আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা ডক্টর তাসরিক হাবিবের সাথে আছে এবং তার যে নীতি নৈতিকতা এবং তার যে কথা বলার স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন গুলো দেন। আপনারা দেখছি বড় বড় আওয়ামী লীগের নেতারা কথা বলতেছে, এই যে আপনার অ্যাডভোকেট চৈতালি কত বড় বড় কথা বলে গেল, আমাদের বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্নগুলো আজ পর্যন্ত সে গ্রেপ্তার হতে পারলো না। আমাদের বাংলাদেশে একটা হিন্দু রাষ্ট্র কায়েম করার তারা চিন্তা করতে, হিন্দু প্রদেশ করার চিন্তা, তাকে তো গ্রেপ্তারের প্রশ্ন আসতেছে না। কিন্তু যখনই এই ধরনের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাডেমিক বিভিন্ন তথ্যগুলো কথা বলে, নাচ গান করে বিভিন্ন মানুষের কাছে রিচ করার চেষ্টা করে, তখনই আমাদের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, তখনই আমাদের অ্যালার্জি উঠতেছে। কাদের অ্যালার্জি উঠতেছে? ওই বিশ্ববিদ্যালয়ের শিশুল বনি যারা আছে গুপ্তি মরে থাকবে কোন একটা দলকে, মানে আপনার সিরিয়াস ভাবে ওই দলের মানে নীতি আদর্শ নিয়ে কথা বলবে এবং দেখা যাবে যে তারাই রাঘব বোয়াল হবে, তারাই বিভিন্ন সিন্ডিকেট সদস্য হয়ে দাঁড়াবে। কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু শব্দটা করবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার ঘটনা ঘটবে, সেই সমস্ত ঘটনা নিয়ে কোনো কথা বলবে না। এরাই কিন্তু চোর, প্রকৃতপক্ষে এরাই কিন্তু চোর। সুতরাং আপনারা যদি সত্যিকারের জাস্টিস এবং সংস্কারের বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান, তাহলে যে
এই প্রফেসর ডক্টর হাবিবদের মতো মানুষকে কথা বলতে দিতে হবে। যদি এটা দিতে পারি তাহলেই আমাদের সমাজের মধ্যে জাস্টিস প্রতিষ্ঠা হবে। আমি আশা করি এই ভিডিও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকও থাকেন, আমার সাথে নিশ্চয়ই অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জড়িত আছেন আইডিতে। তারা যদি এই জিনিসগুলোর মধ্যে আপনাদের বিবেককে জাগ্রত হয়, আপনাদের কনসিয়েন্স যদি জাগ্রত হয়, তাহলে আপনারা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলুন, বিভিন্ন মিডিয়া হাউসে কথা বলেন এবং যারা ডক্টর হাবিবের মতো কথা বলতে চায়, নিজেকে ভাইরাল করতে চায়, কনটেন্ট তৈরি করতে চায়, তাদের পক্ষে কথা বলুন। যদি এটা করতে পারি তাহলে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অনেকটা আগায়া যেতে পারবো। যদি এটা করতে পারি তাহলে দেখবেন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের যে সরকার ব্যবস্থা ছিল আওয়ামী লীগের ১৭ বছরে, এই ধরনের সরকার ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আর কোনো দিন আসবে না। ধন্যবাদ সকলকে।